মধুবনী চিত্রকলা। ভারতীয় বিভিন্ন চিত্রকলার মধ্যে মধুবনী চিত্রকলা বিশেষভাবে পরিচিত। তাই এই চিত্র অঙ্কন শিখতে শিখতে আমরা আজ জেনে নেব এর উৎপত্তি, বৈশিষ্ট্য ও প্রকৃত মধুবনী চিত্রকলা তৈরির প্রাচীন পদ্ধতি সম্পর্কে। নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতা সাদ গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ব্লাউজ পেন্টিং টিউটোরিয়াল ভিডিওতে থাকছে মধুবনী আর্টের একটি চিত্র। আপাতভাবে দেখতে সহজ হলেও যে কোনো চিত্র অঙ্কনই যথেষ্ট ধৈর্যের একটি বিষয়। মধুবনীর ক্ষেত্রেও তার অন্যথা নয়। এই চিত্রকলা ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলা এবং নেপালের মিথিলা অঞ্চলে দেখা যায়। এই কারণেই এই চিত্রকলাকে মিথিলা চিত্রকলাও বলা হয়। প্রতিটি ভিন্ন চিত্রকলার যেমন কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, তেমনি মধুবনীর ক্ষেত্রেও বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। যেমন এই চিত্রকলার জ্যামিতিক শৈলী অনুসরণ করা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে বলা যায় সরল রেখা, ত্রিভুজ, বক্ররেখার মাধ্যমে কোনো বিশিষ্ট চিত্রকে তুলে ধরা হয়। আবার এতে উজ্জ্বল রং এবং বৈপরীত্যপূর্ণ রং বা নকশার ব্যবহারও দেখা যায়। সাধারণত বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, জন্ম বা বিবাহ, দোলযাত্রা, সূর্য শক্তি, কালী পুজো, উপনয়ন এবং দুর্গাপুজোর মতো উৎসব অনুষ্ঠানের চিত্র এই শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই চিত্রকলার প্রাণবন্ত রং এবং প্রতীকী মোটিভ ব্যবহার করা হয়, যা ভীষণ রকম চিত্তাকর্ষক। সহজ কথায় বলা যায় সহজ রূপে জটিল গল্পকে ফুটিয়ে তোলা হয় এই চিত্রের মাধ্যমে। মধুবনী সম্পর্কে আরও কিছু তথ্য তো অবশ্যই জানব। তার আগে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের জন্য কিছু কথা। আর্ট রিলেটেড এই চ্যানেলে তোমরা ফেব্রিক পেন্টিং টিউটোরিয়ালের বেশ কিছু ভিডিও পাবে, যেখান থেকে তোমরা সহজেই ফেব্রিক পেন্টিং শেখা শুরু করতে পারো। তাছাড়া যারা প্রথম আঁকা শিখছো বা শিখতে চাইছো, অথবা বাচ্চাদেরকে শেখানোর জন্য বেসিক ড্রয়িং টিউটোরিয়ালের বেশ কিছু ভিডিও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে থাকি। তাই আঁকা সম্পর্কে যে কোনো প্রশ্ন এবং ভালো লাগা থেকে এই চ্যানেলটির পাশে তোমাদের কিন্তু আমার অবশ্যই চাই। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি এবং ইচ্ছা হলে প্লেলিস্টে একটু ভিজিট করো, যাতে তোমাদের পছন্দ মতো টপিক অনুযায়ী জিনিস তোমরা সহজেই খুঁজে পাও। মধুবনী চিত্রকলার তৈরির প্রাচীন কিছু পদ্ধতিও আছে। এই চিত্রকলা তৈরিতে আঙুল, পাতলা ব্রাশ, পেনের নিব, দেশলাই কাঠি ইত্যাদি ব্যবহার করা হতো। তাছাড়া প্রাকৃতিক রং বা রঞ্জকও ব্যবহৃত হতো। সদ্য প্লাস্টার করা দেওয়াল বা মাটির দেওয়ালে ফুটিয়ে তোলা হতো এই প্রতিকৃতি। বর্তমানে বিভিন্ন মাধ্যমে কিন্তু মধুবনী আর্ট ফর্মকে তুলে ধরার চেষ্টা করেন বহু আর্টিস্টরা, ঠিক যেমন আজকের এই ভিডিওতে তোমরা দেখছো। নিজের মনের মতো কোনো ছবিকে অতি সহজে তুলে ধরার জন্য এই আর্ট ফর্মের সাহায্য আমরা এখন অনেকেই নিয়ে থাকি। এই পর্যন্ত রইল আজকের তথ্য সম্বলিত কিছু কথা। এবার এই পার্টিকুলার পেন্টিংটা সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। তার আগে তোমরা আমাকে কমেন্টে বলো তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে। বিশেষত এই যে প্যাটার্ন পদ্ধতিতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিছু বলার বা বোঝানোর চেষ্টা করছি, সেই জিনিসটা তোমাদের কি ভালো লাগছে? যদি লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার
এই ছবির সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। মধুবনী পেন্টিং এখন যে কোনো রকম আর্ট ফর্মেই কিন্তু কাজ করা হয়, তাই আমিও এই পেন্টিংটাকে ব্লাউজের উপর করেছি। তো তোমরা প্রথমেই জানো যে ব্লাউজ পেন্টিং করার জন্য প্রথমে ছবিটাকে এঁকে নিতে হয়। যদি তোমরা নতুন নতুন কাজ করছো বা ছবি আঁকার ক্ষেত্রে খুব একটা ভালো হাত তোমাদের তৈরি হয়নি, সেক্ষেত্রে তোমরা এই ধরনের ছবি কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারো, অথবা যদি কোথাও ছবি আঁকা থাকে সেখান থেকেও নিয়ে সেটাকে যে কোনো কাপড়ের উপরে ট্রেসিং পেপার দিয়ে ট্রেস করে নিতে পারো। তাহলে সহজেই কাপড়ের উপর তোমরা ছবিটা কিন্তু পেন্সিল দিয়ে প্রথমে ট্রেস করে নেবে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। এরপরে বলি রং এবং তুলি সম্পর্কে। যেহেতু মধুবনী পেন্টিংয়ে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম দাগের বেশ কিছু কাজ থাকে, তাই তুলি কিন্তু সবসময় সরুই নিতে হয়। এই ছবিটাতে পার্টিকুলারলি বেশ কিছু জায়গায় ভরাট কাজও আছে, তাই সেই বুঝে তোমাকে তুলি ব্যবহার করতে হবে। আমি এখানে নাম্বার 6 তুলি ইউজ করেছি বড় বড় ভরাটগুলোকে করার জন্য, আর একদম সরু তুলি হিসাবে নাম্বার 1 বেছে নিয়েছি, যে জায়গাগুলো ব্ল্যাক কালার হয়েছে বা পরবর্তীতে ব্লু এবং গ্রিনের উপরে যে ডিপ শেডগুলো দিয়ে আমি কাজ করেছি সেইগুলোর জন্য। আর রঙের ক্ষেত্রে বলবো, আমি এখানে পিডি লাইটের ফেব্রিক কালার ইউজ করেছি। তোমরা দোকানে যে কোনো রকম ফেব্রিক কালারই কিন্তু পাবে। আচ্ছা, এই কথা বলতে গিয়ে মনে পড়লো, আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে দুজন দিদি দুটো প্রশ্ন করেছিলেন। প্রথম জনের প্রশ্ন ছিল ফেব্রিক কালারের সঙ্গে কিছু মেশাতে হবে কি, এবং দ্বিতীয়জন জানতে চেয়েছিলেন ফেব্রিক কালার কি করলে উঠবে না। প্রথমেই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আপনারা প্রশ্ন করলে তবেই আমি উত্তর দেওয়ার সুযোগটা পাই। এবারে বলি, ফেব্রিক কালারকে পাতলা করার জন্য আমরা মিডিয়াম 1 ইউজ করে থাকি, তবে সব সময় কিন্তু মিডিয়ামের ব্যবহার প্রয়োজন পড়ে না। যদি আপনার রং একদম ঠিক থাকে তাহলে ডিরেক্ট আপনি কাপড়ের উপর ব্যবহার করতেই পারেন। দ্বিতীয় প্রশ্ন ছিল কি করলে রং উঠবে না। ফেব্রিক কালার ইউজ করলে সাধারণত রং ওঠার সম্ভাবনা থাকে না, তবে আপনি জিনিসটা কিভাবে ব্যবহার করছেন তার উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন অনেক দিন ধরে কোনো কাপড় ব্যবহার করলে আস্তে আস্তে সেটি ছিঁড়ে যায়, তাই ফেব্রিকের কিছু জিনিস বহুদিন ধরে ব্যবহার করলে রং কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবেই। আর আপনি জিনিসটাকে কিভাবে ওয়াশ করছেন তার উপরেও কিছুটা নির্ভর করে। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার জানা কিছু তথ্য দিয়ে সাজানো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি, তাই অবশ্যই জানিও যে তোমাদের সকলের কেমন লাগলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সকলের দিন খুব ভালো কাটুক। টাটা।